ভূতের রাজা ক্রুদ্ধ দৃষ্টিতে হরিহরের দিকে তাকিয়ে বলল, কে তুই এমন অচমকা এসে পড়ে আমাদের সবার কাজ পণ্ড করলি কেন? কেন রে? আজকে আমি তোমাদের একটা নতুন গল্প শোনাবো। গল্পটা হলো খুবই ভয়ঙ্কর। গল্পের নাম বালিডাঙার মাঠ। মির্জানগরের মাঠ পেরিয়ে কান নদী পার হয়ে কিছুটা পথ গেলেই ডান দিকে যে পুকুরটা পড়বে, সেই পুকুরকেই লঞ্চলের লোক একটু এড়িয়ে চলে, কেননা ভয়ঙ্কর পুকুর সেটা। শরুখানার পুকুর এটা। পুকুরের চারপাশে ঘন বাঁশ বন, গভীর খুব কালো জল, কিন্তু সেটা কেউ ধরে না। এমনও প্রবাদ আছে, এই পুকুর থেকে নাকি মাছরাঙাও মাছ নেয় না, সাপেও ব্যাঙ ধরে না। অথচ এটা একটা মেছো পুকুর। আদিবাসী সম্প্রদায়ের কিছু লোক যা বরাবর বেদিনীরা দু একবার চেষ্টা করেছিল এই পুকুরের পাশে বসবাস করে এর বদনাম ঘোচাতে, কিন্তু সেটাও পারেনি। এক রাজ্যে থেকেছে, সেই বলেছে বাপ রে বাপ। তা এই পুকুরকে নিয়ে কিন্তু আজকের গল্প নয়। গল্পটা হলো বর্ধমানের মুছাখানা মথুরাপুর থেকে হরিহর যাচ্ছিল ওর বোনের বাড়ি। অনেকদিন কোনো খবরাখবর না পেয়ে মনে মনে খুব উৎকণ্ঠিত হয়েছিল। এমন সময় হঠাৎই একজনের মুখে শুনতে পেল ওর বোনের নাকি খুব অসুখ। তাই আর একটু দেরি না করে সে গামছায় দুটি মুড়ি বেঁধে রওনা হলো বোনের বাড়ির দিকে। হরিহর যে পথে যাচ্ছিল সেই পথেই এই শরুখানা এবং বালিডাঙার মাঠ। তাই দুটো জায়গায় ছিল খুব খারাপ। এখন বালিডাঙার মাঠ পার হতে পারলেই খুব তাড়াতাড়ি ওর বোনের বাড়ি পৌঁছানো যায়। আর এই মাঠকে ত্যাগ করলে বা অন্য কোনো পথে ঘুরে গেলে ঠিক আমাদের ৩-৪ মাইল পথ হাঁটা তো বেশি হয়। উপরন্তু বোনের বাড়ি পৌঁছতেও ঠিক রাত হয়ে যায় খুব। তাই হরিহর মনের সঙ্গে অনেক বোঝাপড়া করেই জেনে শুনে এই বালিডাঙার মাঠে পা দিল। ভূতের উপদ্রবের জন্য এ মাঠেও ঠিক চাষ হয় না বলতে গেলে, আর লোকজনও থাকে না। হরিহর মাঠে নেমে দেখলো ধু ধু করছে মাঠ, দিগন্ত বিস্তৃত, কিন্তু চৈত্রের রোদ্দুরে লিলি করছে যেন এই দিনের আলোয়। তা ভয় পাওয়ার কোনো কারণ নেই। একবার জয় দুর্গা বলে কোনো রকমে মাঠটা পাওয়াতে পারলেই খুবই নিশ্চিন্ত। রাতবিদ হলে অবশ্য অন্য কথা ছিল। এখানে ওখানে কিসের ভয়? ভূতেরা আর যাই করুক, দিনের বেলায় তো আর ভয় দেখাবে না। আর সত্যি যদি ভয় দেখায় তো ভূত কি জিনিস তা সচক্ষে দেখাই যাবে। কেননা ভূত আছে শুনেছি, অন্ধকারে পুকুরের পাড়ে বনে বাজারে ভূতের গায়ে গাটা ছমছম করে, তাও ঠিক জানি, কিন্তু ভূতও নিজে কখনো দেখিনি বা কেউ দেখেছে বলে শুনিনি। তাই বালিডাঙার মাঠে এসে সত্যি যদি ভূত দেখা যায় তার মন্দ কি বলো? হরিহর আপন মনে এগিয়ে চলেছে। তাছাড়া সত্যি বলতে কি, মনটা ওর খুব ভালো নেই। বহু কষ্ট করে বোনটার বিয়ে দিয়েছে, অথচ এই 1 বছরের মধ্যে এমন একটা অসুখের কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেছে।
তাই স্বাভাবিকের চেয়ে একটু দ্রুত পা চালিয়েও মাঠের ওপর দিয়ে পথ চলতে লাগলো। বেশ খানিকটা গেছে, এমন সময় হঠাৎ মনে হলো যেন ওর পেছন পেছন কেউ আসছে। হরিহর একবার তাকিয়ে দেখল, কই কেউ নেই তো। আবার ওই একই রকম মনে হলো, ভারী মজার ব্যাপার তো। এমন সময় হঠাৎ ওর সামনে কে যেন একজন ওর পথ রোধ করে দাঁড়ালো। দেখলো কাস্তে হাতে এক কিষান, মাথায় গামছার ফর্তি বাঁধা। কিষানটি গম্ভীর গলায় বলল, ওয়ে ও ছোকরা, বলি এই ভর দুপুরে বালিডাঙ্গার মাঠ পার হয়ে যাচ্ছ কোথায়? হরিহর বলল, আমার বোনের খুব অসুখ, তাই একটু দেখতে যাচ্ছি। কেন, আর কোনো পথ ছিল না বুঝি? সে পথে গেলে রাত্রি হয়ে যাবে, তাই এই পথে যাচ্ছি। খুব বাড়াবাড়ি ওষুধ কি না? বাড়াবাড়ি না ছাই, বুকে সর্দি বসে জ্বর হয়েছিল, এখন সেরে গেছে, ভালোই আছে এখন। তুমি আর এগিও না, যেমন এসেছো ঠিক তেমনই ফিরে যাও। হয় ঘুরে যাও, নয়তো ঘরে যাও। দেখো এই বালিডাঙ্গার মাঠ তুমি পেরিও না। তা কি করে হয় ভাই? যা বলছি শোনো, আর এগিও না। আমাদের সভা চলছে ওখানে, গেলে কিন্তু খুব অসুবিধা হবে, তাই বলে দিলাম। আর তোমার বোনের বাড়ির খবর খুবই ভালো। হরিহর বলল, খবর ভালো হোক বা মন্দ হোক, এত কষ্ট করে যখন এসেছি ফিরে তো যাব না। আবার কালকে কে আসে, যা হয় হবে, আমি ঠিক যাবই যাব। কিষান বলল, হরিহর আমার কথা তাহলে শুনবে না তুমি? এই তো ঠিক আছে। হরিহর ওর কথায় উত্তর না দিয়েই এগিয়ে চলল। কিন্তু কিছুদিন যাওয়ার পরেই হঠাৎ ওর শরীর কিরম যেন একটা শিহরণ খেলে গেল। ও দেখল একটা প্রাচীন বট গাছের নিচে কতগুলো কায়াহীন ছায়া গোল হয়ে বসে আছে। তাদের মাঝখানে বসে আছে গলায় হাড়ের মালা পরা এক ছায়া মূর্তি। এই কি তবে ভূতের রাজা? আর এরা সবাই ভূত? ভূত ছাড়া এরা আর কি বা হতে পারে? কারো কোনো শরীর নেই, শুধু ছায়াগুলো রয়েছে। হরিহর যেতেই ওদের সবার কাজ থেমে গেল, সবাই চুপচাপ। ভূতের রাজা ক্রুদ্ধ দৃষ্টিতে হরিহর দিকে তাকিয়ে বলল, কে তুই? এমন অচমকা এসে পড়ে আমাদের সবার কাজ পণ্ড করলি কেন রে? হরিহর দারুণ ভয় পেয়ে বলল, আগে আগে আমি নিরুপায় হয়ে এই পথে এসে পড়েছি। তাছাড়া আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, আমি তো এ পাশ দিয়ে যাচ্ছি, আপনারা সভা করুন না, করুন। কেন, আমার কোনো লোক তোকে পথে আসতে বারণ করেনি? করেছিল করেছিল, তবে সে যে আপনার লোক তা অবশ্যই আমি জানতাম না। সে আমারই লোক। তুই খুব বড় ভুল করলি বলে দিলাম কিন্তু। ভূতের রাজা হরিহরকে আর কিছু বলল না, শুধু হাত নেড়ে দলের লোকদের ইশারা করেই সবাই মিলিয়ে গেল। পরক্ষণে ঝাঁঝা রোদ্দুরে একটু ঠান্ডা হাওয়া বইল শুধু। হরিহর বুঝলো কাজটা সে সত্যি খুব একটা ভালো করেনি। হরিহরের একবার একটু ভয় হলো, আবার ভয়কে জয় করলো সে। জীবনেই প্রথম ভূত দেখলো ও।
তাও আবার দিন দুপুরে। এই গল্প করবে কার কাছে? যাকে বলবে সেই তো হাসবে। কিন্তু কেউ বিশ্বাস করুক আর না করুক, হরিহর নিজে তো করেছে। হ্যাঁ, ভূত আছে, সত্যি ভূত আছে, এবং সে ভূত জনশ্রুতির নয়, বাস্তবের। কেননা সে নিজের চোখে ভূত দেখেছে। যাই হোক, সন্ধ্যের আগে এসে বোনের বাড়িতে পৌঁছলো। হরিহরের মুখে এসব কথা শুনে ওর বোনের শ্বশুর এবং অন্যান্য লোকেরা সবাই খুব বকাবকি করলো। সবাই বলল, বাবু বাবু, কাজটা তুমি খুব একটা ভালো করনি হরিহর। যে পথে কেউ আসে না সে পথেই ভর দুপুরে কেন তুমি এলে বলো তো? তাও এলেই যখন ওই কিষানের নিষেধ তুমি উপেক্ষা করলে কেন? এখানে যদি তুমি ওদের কোপ দৃষ্টিতে পড়ো, তোমাকে রক্ষা করবে কে শুনি? রক্ষা করবে কে? হরিহরের বোন বলল, তাছাড়া আমার সত্যি সত্যি কোনো ভারী অসুখ হয়নি দাদা। সামান্য একটু জ্বর হয়েছিল, বুকে সর্দি এসে জ্বর, কয়েকটা ইঞ্জেকশন নিতেই সেরে গেছে। এদিকে অনেকদিন তুমি আসোনি বলে ঠিক তোমার খবর টবর না পেয়ে মনে খুব দুঃখ হয়েছিল আমার, দারুণ অভিমানও হয়েছিল। তাই আমাদের গ্রামের একজন লোক ঠিক তোমাদের ওদিকে গেলে যাওয়ার সময় জিজ্ঞাসা করছিল, বৌমা, তোমার বাপের বাড়িতে কোনো খবর দিতে হবে? তা আমি বলেছিলাম, না, কোনো খবর দিতে হবে না। তবে দাদার সঙ্গে যদি দেখা হয়, কিছু যদি জিজ্ঞেস করেন তখন বলো যে তোমার বোন মরতে বসেছে, তুমি সেই কথা শুনে ছুটে এসেছো দাদা। কিন্তু এটা তুমি কি করলে? যা হওয়ার তো হয়ে গেছে, কাজে আর ভেবে চিনতে কোনো ঠিক লাভ হবে না। এখন ভালোই ভালোই ওই পথ ত্যাগ করে অন্য পথে বাড়ি ফিরতে পারলেই হয়। কিন্তু বাড়ি ফেরার আগে সেই রাতেই হরিহরের দু একবার রক্ত বমি করে অসুস্থ হয়ে পড়ে। শুধু কি রক্ত বমি, সেই সঙ্গে ঠিক প্রবল জ্বর আর ভুল বকা। পরদিন সকালে হরিহরের ইচ্ছে মতো হরিহরকে গরুর গাড়িতে শুইয়ে ওর গ্রামে পাঠিয়ে দিল। বালিডাঙ্গা থেকে এত শরীর খারাপ নিয়ে মথুরাপুরের দিকে ফিরে এলো বটে হরিহর, তবে কি না কাজের কিছুই ছিল না। যত দিন যেতে লাগলো ততই স্বাস্থ্যের অবনতি ঘটতে লাগলো। বহু ডাক্তার বুদ্ধি ওঝাপত্তর করল, কিন্তু না, কিছুতেই কিছু হলো না। হাজার রকমের টুকটাক জল পড়া, ঝাড়ফুঁক সবই হলো, কিন্তু সবই বৃথা গেল। অবশেষে এক সত্যিকারের গুণিনের সন্ধান পেল ওর বাড়ির লোকেরা। গুণিনকে সন্তুষ্ট করে ডেকে আনতেই সব দেখে শুনে গুণিন বলল, হ্যাঁ, আমি পারবো এ ভূত ছাড়াতে। এ বড় চাঁদরেল ভূত, খুব রেগে গিয়ে ধরে আছে ওকে। তা গুণিনের ঝাড়ফুঁক সত্যি কাজ হলো। দু চারবার সর্ষে ছোঁয়া মারতেই আর পাকাটির ফুঁ দিতেই বাপরে মারে, কোথায় এসে পড়েছি রে, পালা পালা করে ভূত হরিহরকে ছেলে পালাতে পথ পেল না। কিন্তু মুশকিল হলো এই, গুণিন আসেন, ঝাড়ফুঁক করেন, ভূতও পালায়, কিন্তু এই গুণিন বাড়ি ফেরেন আর ভূত এসে আবার ধরে হরিহরকে। বারবার যখন এইরকম হতে থাকে, রোগীর বাড়ির লোকেরা তখন আবার ধরে আনে গুণিনকে। বলেন, বাঁচান মশাই, বাঁচান, মরে গেল, আর তো পারি না। আপনি গেলেই রোগী সুস্থ হয়, আর আপনি খাল পার হলেই আবার ধরে রোগীকে ভূত। তা সেদিন গুণিন নিবারণ হালদার মশাই খুবই রেগে গেলেন।
আচ্ছা, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, দেখছি। শেষ দিন হোক, ওর জন্য আমার কেন বদনাম হয়। ঠিক আছে, তোমরা যাও। আজ গিয়ে আমি এমন ওষুধ দেব, আর ওর ধারে কাছে কোনো ভূত কেন কখনো কেউ আসতে সাহসও করবে না। ও ভূত তো কোন ছাড়ও আসতে পারবে না। এই বলে হালদার মশাই তার শেষ দেওয়াই বক্ষকবচ হাতে দিয়ে রওনা হলেন বাড়ির দিকে। গ্রামসিদ্ধ লোক গুনিনের কেরামতি দেখবার জন্য হাঁ করে বসেছিলেন। গুনিন যেতেই হই হই করে উঠল সকলে। হালদার মশাই বললেন, না, আজ আর আমি কোন রকম ঝাড়ফুঁক করব না। একটা রক্ষা কবচ পরিয়ে দেব শুধু, তারপর দেখব কোন ভূত ওকে ধরে। গুনিনকে দেখেই ভূত পালালো। সুস্থ লোকটির গলায় ঠিক কবচ বেঁধে গুনিন বললেন, এই তোমার রক্ষা কবচ বাবা, খুব যত্নে রেখো এটা। অত্যন্ত বছর খানে আর তোমাকে ভূত ধরবে না, এই বলে দিলুম। হরিধর হালদার মশাইকে প্রণাম করলেন এবং সত্যি সত্যি হাঁপ ছেড়ে বাঁচল। অর্থাৎ সেদিন গুনিন চলে যাওয়ার পরে আর তাকে কোনো ভূতে ধরল না। এই ব্যাপারে ওঝা হিসেবে নিবারণ হালদারের ধন্য ধন্য পড়ে গেল চারিদিকে। পড়বেই না বা কেন? এমন বেয়ারা ব্যাপার তো হামেশা ঘটে না। এরকম একটা ট্যাঁটা ভূতকে জব্দ করা কি চারটিখানি কথা নাকি? হালদার মশাই তো তাই বিজয় গর্বে বুক ফুলে ঘুরে বেড়াতে লাগলেন চারিদিকে। পরদিন সন্ধ্যাবেলা ফাঁকা মাঠে একাপে ভূতেরা এসে ধরল হালদার মশাইকে। বলল, হালদার, তুমি মস্ত গুণী, গুণিনে সেরা গুণী, কিন্তু আমাদের পেছনে লেগে তুই খুব একটা ভালো করলি না। এখনো বলছি, আমাদের শিকার আমাদের হাতে তুলে দে, বলে দিলাম কিন্তু। হালদার বললেন, থাম বেটারা, আমি নিবারণ হালদার, আমার সঙ্গে লাগতে আসিস না। দাঁড়া, আর ওকে তোদের হাতে ফিরিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাহলে এই যে দেশময় ধন্যি পড়ে গেছি আমার নামে, সব তাহলে বৃথা হয়ে যাবে। তোরা অন্য কাউকে ধর, আমি আর তাকে ছাড়াবো না, এই বলে দিলুম। হরিহর আমাদের শিকার, আমরা খুব রেগে আছি ওর উপর, কাজেই ওকে ছাড়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তা আমার কি, হরিহরকে ভালো করে আমার দেচোরা খ্যাতি, এ সুনাম আমি কখনো হারাতে চাই না। ভূতেরা বলল, আমাদের কথা তুই শুনবি না তাহলে, তাই তো? না, ঠিক আছে, আমরা এর বদলা নেব। তোর একটি মাত্র ছেলে, তাই তো? আনাচে কানাচে যেখানে সেখানে ঘোরে, আমরা তার গলা টিপে মারব। তবে তোকে আমরা একবার ভেবে দেখার সময়, তোদের যা ইচ্ছে কর তো তাই কর, কিন্তু এখনো বলছি হালদার, তোদের যা ইচ্ছে কর তা তো করব, কিন্তু এখনো বলছি হালদার, ওই কবচ তুই খুলে নিয়ে আয়। সম্ভব নয়। তাহলে ধরলাম না তোর ছেলেকে। তোমার ছেলে এখন পুকুর পাড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, ধরলাম ওকে। এখনই বেশি ক্ষতি করব না, তবে ঘাটটা একটু ব্যথা করে দেবো, এই বলে দিলাম। নীরবতার পর আবার বলল, তোর ছেলের মুখ দিয়ে এখন রক্ত উঠছে হালদার, রক্ত। তুই তাড়াতাড়ি যা, তবে তুই যাওয়ার আগে আমরা ওকে ছেড়ে দেব। এই বলে ভূতেরা বেপাত্তা।
আর নিবারণ হালদার দারুণ ভয় পেয়ে ছুটলেন সেই পুকুর পাড়ে তার ছেলের কাছে। ওই তো ওই তো তার ছেলেকে ঘিরে সবাই কেমন যেন গোল হয়ে বসে আছে। তবে কি সত্যি ভূতেরা ধরলো ওকে? সমাপ্ত। গল্পটি পরবর্তী অংশ শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।